বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইতিমধ্যে আমরা ফাংশন নিয়ে বেশ কিছু ক্লাস নিয়েছি, 5টা ক্লাস নিয়েছি, আজকে 6ষ্ঠ ক্লাস। যদিও তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস যেটা দেওয়া হয়েছে সেখানে ফাংশন চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কেন আজকে আমি একটা ক্লাস নিতে চাচ্ছি, এর পেছনে কারণটা হচ্ছে এটাই যে আমরা এতদিন যেটা নিয়ে আলোচনা করেছি এর সঙ্গে সঙ্গে আমাদের ফাংশনের যে গ্রাফ, এটা আসলে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা যখন বিশেষত যোগজীকরণের থেকে ক্ষেত্রফল বের করার চেষ্টা করবে, তখনই দেখবে যে তোমাকে এখন চিত্র দরকার হয়ে যাচ্ছে। এখন চিত্রটা যদি তুমি ঠিকমতো বুঝতে না পারো, ওই ক্ষেত্রে তুমি ক্ষেত্রফল বের করতে বেশ অসুবিধায় পড়বে এবং বুঝতেও পারবে না। তো সেই দিক বিবেচনা করলে আজকের ক্লাসটা আসলে ওই ক্ষেত্রে আমি গুরুত্ব দিচ্ছি যে আমরা একটু গ্রাফ নিয়ে আলোচনা করব, যাতে এটা আমার তোমাদের কোনো সমস্যা ভবিষ্যতে না হয়, অন্তপক্ষে যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে। তাহলে ওখানে সাউন্ড দিও না, শুধু দেখবো ওখানে। তাহলে আমরা একটু দেখি যে আসলে লেখচিত্র বলতে গেলে আমরা কি বুঝাই। তারপরেও তোমাদের কাছ থেকে আমি শুনতে চাইবো, তোমরা যদি মনে করো যে না, আমাদের লেখচিত্র দরকার নাই, আমি বাদ দিয়ে দিতে পারি, দিয়ে যেটা তোমাদের সিলেবাসে আসে আমি সেটাই আলোচনা করতে পারি, কিন্তু আমার মনে হয় যে একটু মনে হয় তোমাদের এটাতে থাকা উচিত, অন্তত গ্রাফটা একটু শেখা উচিত। আমি খুব বেশি ডিটেলস বলবো না, যাতে তোমাদের বিষয় যোগজীকরণের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা না হয়। যেমন তুমি দেখো, আমাদের যেমন আছে, আমরা আসলে লেখচিত্র বলতে আসলে কি বুঝাই, আমরা তো ফাংশন পড়েছি এতদিন ধরে। তো সেই ফাংশন থেকে আমরা লেখচিত্রটা আসলে কি করে তৈরি করি। লেখচিত্রটা হচ্ছে আসলে ক্রমজোড়ের কোথায় একটা গ্রাফ পেপারে ক্রমজোড়গুলো স্থাপন করা, যেখানে কি থাকে, একটা গ্রাফে আমরা সাধারণত দুই মাত্রার অর্থাৎ 2 ডাইমেনশনাল যদি মনে করি, তাহলে আমার থাকবে দুটো মাত্রা। যেমন এখানে আমরা ধরে নিই আমরা দুটো অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এখন এই এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে প্রত্যেকটা অবস্থানে যেতে গেলে কি হয়, এক্স এবং ওয়াই এই যে দুটো পদ মান, এই দুটো দিয়ে আমরা একটা ক্রমজোড় তৈরি করার চেষ্টা করি। তো এই ক্রমজোড়টা কি করতে হয়, আমরা গ্রাফে স্থাপন করি। তো সেটাই আমরা বলেছি এফ এর লেখ হচ্ছে সকল ক্রমজোড় যেখানে এক্স এবং এফ এক্স এর সেট, যেখানে এক্স হচ্ছে ডোমেন এর সকল উপাদান। তাহলে সঙ্গত কারণে এফ এক্সটা নিশ্চয়ই রেঞ্জ বি এর, নাকি রেঞ্জ বলছি, কোডোমেন বি এর উপাদান। তাহলে আমরা এফ কে এইভাবে নিচে আমরা ম্যাথমেটিক্যালি এটা দেখাতে পারি। এখন দেখো, আমরা একটু গ্রামের দিকে যাই। প্রথম যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রতিসাম্য, সিমেট্রি। এই সিমেট্রিটা তোমার যদি জানা থাকে, তাহলে তুমি দেখবে অনেক ক্ষেত্রে গ্রাফ অঙ্কন করা অনেকটা সহজ। এখন সিমেট্রি বলতে গেলে আমরা কি বুঝো, আমরা ধরে নিচ্ছি যে আমার এফ এক্স হয় একটা ফাংশন বা একটা যে কোনো কাদ বক্ররেখার একটা সমীকরণ এটা। তাহলে আমি সেই ছবিটা কিভাবে আঁকবো। তাহলে প্রথম যে জিনিসটা নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে দেখো, এখানে আমরা একটা বলছি কি, যে এফ মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু যদি এফ এক্স হয়, তবে ফাংশনটি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। কিরকম তোমাদের মনে হতে পারে যে আমরা যে কোনো ক্ষেত্রেই, আমরা শুধু যে তোমার এই যে একটা আমি পরাবৃত্ত এঁকেছি সেই পরাবৃত্তের জন্য নয়, আমাদের যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমি এটাকে শো করতে পারি, দেখাতে পারি যে যখনই এটা এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু 4y, শুধু এই ফর্মই থাকতে হবে, নট নেসেসারি। আমাদের ফর্মটা কি হতে হবে, আমি টেস্ট করে যদি দেখি যে এফ মাইনাস এক্স কমা ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে ফাংশনটি ওয়াই অক্ষের প্রতিসম। তো আমি আসলে আগে উল্টা দিক থেকে যদি আমরা একটু শুরু করতাম, তাহলে বোধহয় আরো ভালো হতো। দাঁড়াও, আমরা আর একটু নিচ থেকে যাই। এটা দেখো, যে প্রথমে তো আমি যদি বলি এইরকম ক্ষেত্র, যে আমাদের এক্স এবং ওয়াই এর চিহ্ন পরিবর্তন করলে যদি ওই ফাংশনের কোনো পরিবর্তন না হয়, তাহলে এই বক্ররেখাটা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। এখন এই যে
দেখো একটা বৃত্তের কথা যদি আমরা চিন্তা করতে পারো, শুধু বৃত্ত না, এখান থেকে কিন্তু অনেক কিছুই হতে পারে। বৃত্ত হতে পারে, তোমাদের উপবৃত্ত হতে পারে, যেগুলো তোমরা নাম শুনেছো কিনা জানি না, তোমরা ভবিষ্যতে এগুলোর নাম শুনবে। কিংবা পরাবৃত্ত নয়, অধিবৃত্ত হবে, অর্থাৎ আমার যেটাকে বলি হাই প্যারাবোলা। আর পরাবৃত্ত অর্থাৎ প্যারাবোলা তোমার হবে না, কারণ প্যারাবোলার সমীকরণগুলো হচ্ছে এই ধরনের। ওই সমীকরণগুলোকে আমরা নিই হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই টাইপের, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by এই টাইপের। আমরা এই ধরনের জিনিস নিয়ে চিন্তা করি। তাহলে এগুলোর ক্ষেত্রে দেখো এগুলো হবে না। তাহলে হচ্ছে কোনটা আমাদের, আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। যদি তুমি এটা বলো তাহলে দেখো এই সমীকরণটা কিন্তু উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। কেন? তুমি যদি এখন মনে করো যে আমি এটাকে ধরে নিব, তুমি যেভাবে টেস্ট করবে, টেস্ট করাটা কিন্তু এইরকম, দিস ওয়ান ইকুয়াল টু 0। এখন তুমি ধরে নাও যে আসলে আমাদের এফ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো এফ মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি ঘটে, তাহলে মাইনাস এক্স যদি আমরা বসাই তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে আমি দেখছি যে এই যে ফাংশনটা দেখো, এই যে বক্ররেখাটা বা এই বৃত্তটা, এর সমীকরণটাকে আমরা ধরে নিলাম। আমরা এই যে দেখিয়েছিলাম, কি বলেছিলাম, যে ওই যে দেখো যে শর্তটা, যদি এফ মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স ওয়াই হয় তবে ফাংশনটি এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে অর্থাৎ উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। এখন তুমি যদি এখন চিত্রটা আঁকতে যাও তাহলে তোমার কিন্তু আগে ধারণা তৈরি হয়ে গেল যে চিত্রটা কেমন হবে। কেন? আমি কি করছি, দিস অন, দেখো দুটো অক্ষ আঁকলাম, যদিও আমার আঁকাটা ভালো হচ্ছে না, এটা আসলে আমি স্লাইডে দেখাবো, ওটা হচ্ছে ভালো হবে। তুমি দেখো, তুমি যদি এই অংশটা করো, এই যে বৃত্তটাকে আঁকলা, এই বৃত্তটাকে এই অক্ষগুলো সাপেক্ষে এটা দিয়ে যদি কাটো দেখবে সমান হয়ে যাবে, আবার এটা দিয়ে কাটো দেখো এটার সঙ্গে এটা মিলে যাবে। প্রতিসম বলতে আসলে এটাকেই বোঝায়। এটা বাস্তবে প্রতিসম দেখা যেতে পারে, যেমন তুমি পান পাতা দেখতে পারো, আসলে পাতাগুলো, গাছের পাতাগুলো কিন্তু অধিকাংশই প্রতিসাম্য। হ্যাঁ, কারণ তার মাঝখান থেকে যে শিরাটা থাকে তার সাপেক্ষে যদি তুমি ভাঁজ করো দেখবে যে সেটা এক পক্ষের সঙ্গে আরেক পক্ষ মিলে যাবে। আচ্ছা, তাহলে তুমি দেখো শুধু এটা না, এর সঙ্গে তুমি আবার দেখতে পারো যে ইলিপস, যেটাকে আমরা বলি উপবৃত্ত, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো এটাকে যদি আমরা এখন এফ এক্স ধরে নিই, যে আমাদের যেটা ধরতে চাই, তাহলে এখান থেকে তুমি নিশ্চয়ই বলবা যে আমি আসলে এটাকে এইভাবে সাজিয়ে নিব, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে তুমি দেখতে পাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1। এখন তুমি টেস্ট করো, মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, মাইনাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি হবে, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু, দেখো এটা আবার এফ এক্স ওয়াই। তাহলে দেখছি যে আমার এইটা হচ্ছে কি, এটাকে আমরা বাংলাতে বলি উপবৃত্ত আর ইংরেজিতে বলি ইলিপস। তাহলে ওটা হচ্ছে বাংলাতে বলি উপবৃত্ত আর ইংরেজিতে বলি ইলিপস। তাহলে সেটাও কিন্তু দেখা যাচ্ছে প্রতিসম। যদি আমরা একটু চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করি তোমাকে, তোমরা একটু দেখো আমাদের গ্রাফসের দিকে তাকাও, একটু স্লাইডের দিকে, তাহলে দেখতে পাবে এই যে দেখো এইটা হচ্ছে আমাদের, এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু উপবৃত্ত। এই উপবৃত্তের দিকে তাকালে তুমি দেখতে পাবে যে দুই ভাগ, অর্থাৎ দেখো এক্স এবং ওয়াই উভয় অক্ষের সাপেক্ষেই কিন্তু এটা প্রতিসম। কারণ কি, তুমি এক্স এর সাপেক্ষে এটাকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করো, দেখবে দুটো একবারে সমান অংশ, অর্থাৎ একটা অংশ আর একটার সঙ্গে হুবহু মিলে যাবে। আবার যদি তুমি ওয়াই অক্ষের সাপেক্ষে ভাগ করো দেখবে তাও মিলে যাবে। সেই জন্য আমরা বলছি যে এটা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। কিংবা আরেকটা দেখো,
এই যে এটার দিকেও যদি তাকাও, এটাকে আমরা কি বলি, পরাবৃত্ত, ইংরেজিতে যাকে আমরা বলে থাকি হাইপারবোলা। হাইপারবোলা, তাহলে হাইপারবোলা কি হচ্ছে দেখো, এখানে অবশ্য দুটো দাগ দেওয়া আছে, এটা তোমরা ইয়ে করো না, যে দুটো সরলরেখা দেখতে পাচ্ছ যে ক্রস হয়ে আছে, এদের একটু আলাদা নাম আছে, সেই নামগুলোকে আমরা বলি অসীমতট বা অ্যাসিমটট। ইংরেজিতে অ্যাসিমটট বলি আর বাংলাতে অসীমতট বলি আমরা। তো সেই জিনিসগুলো আছে, যেটা অসীমতটগুলো এরকম একটা জিনিস যা ওই বক্ররেখার সঙ্গে কখনোই কোনোদিন ছেদ করবে না, যদি আমরা বলি সেটা ইনফিনিটিতে অসীমে ছেদ করবে। এখন অসীমে আমরা যেতেও পারবো না, ছেদও করতে পারবো না। তো যাই হোক, এই অসীমতটগুলো আমাদের জানা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার মূলত অধিবৃত্তের অর্থাৎ হাইপারবোলার চিত্র আঁকাটা সহজ হয়ে যায়। দেখো এটাও কিন্তু একই টেস্ট, এক্স এর বদলে -x এবং ওয়াই এর বদলে -y বসিয়ে দেখো, এদের ভেতরে কোনো কি হচ্ছে, কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তাহলে এটাও এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। আরেকটা জিনিস আছে যে হাইপারবোলা আঁকার ক্ষেত্রে কিন্তু আমাকে আরেকটা জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে অসীমতটটা যদি জানা থাকে তাহলে সুবিধা। তাহলে অসীমতটকে কি বললাম, যেটা হচ্ছে এমন একটা সরলরেখা যা ওই বক্ররেখার সঙ্গে অসীমে ছেদ করবে, তাহলে সেটাকে আমরা অসীমতট বলবো। এখন এই অসীমতটটা তুমি দেখো সহজ করে, এখান থেকে আমরা কিভাবে নির্ণয় করব। অসীমতটগুলো সাধারণতভাবে এখানকার যে দ্বিঘাত যে ঘাত আছে সেটা সমান সমান যদি শূন্য করে দাও, তাহলেই তুমি অসীমতট পেয়ে যাবে। এবং অধিবৃত্তের ক্ষেত্রে এটাই হচ্ছে নিয়ম। তাহলে এখানে কি আছে আমাদের দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 আছে। তাহলে সঙ্গত কারণে এটা ইকুয়াল টু যদি তুমি শূন্য করো, তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে আমরা লিখতেই পারি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স। এটা তাহলে দেখো সঙ্গত কারণে ওয়াই ইকুয়াল টু এক্স এবং ওয়াই ইকুয়াল টু প্লাস এক্স একটা, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স একটা, দুটো সরলরেখা, যেটা তোমরা আমরা গ্রাফে দেখছিলাম। একটু তোমাদের দেখে নিই তোমাদের আসলে কি কি মন্তব্য আছে। হ্যাঁ, শুধু চলকের বর্গ থাকলেই প্রতিসম হবে এই ভাবনাটা ঠিক নয়। অর্থাৎ প্রতিসম হওয়ার শর্তটা হচ্ছে এই রকম, যে তাদের ঘাতগুলো অবশ্যই ইভেন হতে হবে, জোড় হতে হবে, এটা একটা ব্যাপার। কিন্তু জোড় হলেই কিন্তু প্রতিসম হবে এটা বলা যাবে না। আচ্ছা, তারপরে আসছে আমাদের এবার উল্টা ক্রমে যাই। এবার আমরা শুরুর দিকে যাই। আমরা যখন বলছিলাম যে তাহলে আমরা দেখলে যে দুটোর ক্ষেত্রে হলো না, আমাদের যদি এরকম হয় যে না এটা নট ইকুয়াল এটা, তাহলে এখন আমি টেস্ট করবো এটা, এফ মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু কি, এটা দেখার বিষয় আছে। এখন এটা যদি দেখি যে না এটা হচ্ছে, তাহলে আমরা কি বলেছিলাম, মাইনাস এক্স এর পরিবর্তে যদি পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে হবে এটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। দেখো খেয়াল রাখো, পরিবর্তনটা কার জন্যে, যদি এক্স এর চিহ্ন পরিবর্তন করলে যদি ওই ফাংশনের কোনো পরিবর্তন বা ওই বক্ররেখার কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেটা হবে ওয়াই অক্ষের প্রতিসম। কিরকম তুমি দেখো, আমরা যে বলেছিলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো জিনিসের দিকে যদি আমরা তাকাই, যে মাইনাস এক্স যদি বসিয়ে দিই তাহলে কি ঘটছে দেখো, পরিবর্তন হয় কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y। তুমি চাইলে এভাবেও করতে পারতা, দিস গিভস করছে কত, এক্স স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারতাম এ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4y, এটা বলতেই পারতাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম ফাংশন অফ মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু, এই যে যেটা করেছিলাম, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে সঙ্গত কারণে এটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। এখন আমি যখন চিত্র আঁকতে যাব তখন চিত্রটা কি করে আঁকবো এটা একটু বলে দিই।
এই চিত্র আঁকার সময় তোমাকে খেয়াল রাখতে হবে এই ফাংশনটা অর্থাৎ এই বক্ররেখাটা কি মূল বিন্দুগামী, তাহলে দেখে নিতে যেতে পারে মূল বিন্দুগামী কিনা। দেখো হ্যাঁ এটা মূল বিন্দুগামী, তাহলে যেদিক দিয়ে যাক না কেন দিস ওয়ান এখান থেকে যাবে। আর এটা কি বলেছি আমরা, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। এখন যাই হোক না কেন এটার সঙ্গে হতে পারে বা এই দিক দিয়ে হতে পারে বা এই দিক দিয়ে হতে পারে, অর্থাৎ তুমি দেখো এটা কিন্তু এখন আমি যেটা চিন্তা করতে পারি, আমরা এখান থেকে যে সিদ্ধান্তটা পেলাম দিস অন থেকে, আর এটাকে মূল বিন্দুগামী বলে আমরা বললাম যে ঠিক আছে সে মূল বিন্দু দিয়ে যাবে। এখন আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, দেখো যে আমাদের সমীকরণ দিস অন হচ্ছে এটা, তো এই সমীকরণে কয়েকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। তার ভিতরে এক দেখো, এক্স এর মান ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক ওয়াই এর মান কিন্তু সবসময় ধনাত্মক। তাহলে এটা একটা জিনিস, তার মানে কি হলো যে এটা এক্স অক্ষের নিচে যাবে না, এক্স অক্ষের উপরে থাকবে। এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে এক্স এর বিভিন্ন মানের জন্য আমি এখন একটা দেখতে পারি, ধরা যাক এক্স এর মান যদি 1 হয় তাহলে সে কোথায় যেতে পারে। দেখো এক্স এর মান যদি 1 বসাই তাহলে ওয়াই এর মান হবে 1/4, তাই না? মানে আমরা যদি ঘরগুলোকে এরকম ভাবে ভাগ করি, একটা একটা করে একটু দেখাই তোমাদেরকে, যদিও আমাদের এইরকম চিত্রের দরকার নাই, কারণ আমরা যখন আমি যে জন্য তোমাদেরকে গ্রাফটা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যোগজীকরণের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য। আর যোগজীকরণের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য আমার কিন্তু আসলে এই টেবিল তৈরি করার কোনো দরকার নাই, সেখানে আমার জাস্ট ধারণা থাকতে হবে, আমি ঝটপট ওই কিরকম হতে পারে সেই স্কেচের ধারণা থাকতে হবে। এখন আমি জানি প্যারাবোলা বা পরাবৃত্তের ক্ষেত্রে সব ক্ষেত্রে ওর মুখটা এইরকম হয় বা এইরকম হয় বা এইরকম হয় বা এইরকম হয়। এখন যেহেতু এটা হয় তাহলে আমার কাছে সব থেকে সহজ ব্যাপার যেটা দাঁড়িয়ে গেছে, ওহো আমার হাতেই চাপ পড়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে কি দেখো প্যারাবোলা কিন্তু এইরকম হয়, তাহলে আমার প্যারাবোলার ধারণা থাকতে হবে, প্যারাবোলার সমীকরণ আকারটা চিনতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি তো সবসময় এটা লিখছি, এটাই কি আমার সবসময় প্যারাবোলার সাধারণ সমীকরণ? নিশ্চয়ই না, এটা প্যারাবোলার সাধারণ সমীকরণ নয়। আসলে প্যারাবোলার সাধারণ সমীকরণ যদি আমরা লিখি দুটো ফর্মে লেখা যায়, y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর অথবা এক্স ইকুয়াল টু পি ওয়াই স্কোয়ার প্লাস কিউ ওয়াই প্লাস আর, আমি এইভাবে লেখা যেতে পারে। এগুলো হচ্ছে সাধারণ সমীকরণ। তুমি একটা খেয়াল করে দেখো, একটা দ্বিঘাত টার্ম থাকবে আর একটা একঘাত টার্ম থাকবে। তো যাই হোক আমরা একটু স্ট্যান্ডার্ড গুলোকে তাকাই, তাহলে আমাদের পরাবৃত্ত যেটা, এই যে পরাবৃত্তগুলো যেটাকে আমরা প্যারাবোলা বলছি, তাহলে সেগুলোর মুখগুলো কিরকম থাকে, এরকম অনেকটা মাইকের মতন। তাহলে আমাদের এখানে দেখে নিলাম যে ওটা আঁকতে গেলে আমি বুঝতে পারছি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, এটা মূল বিন্দুগামী, এখানে ওয়াই এর মান সবসময় ধনাত্মক উপরের দিকে, তাহলে সঙ্গত কারণে ও আসলে এইরকম হবে। এটা খুব সহজে বলে দেওয়া যায়। আবার দেখো আমরা যদি বলতাম যে না আমার এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু -4y, তাই না? এক্স এর মান যাই বা বের করি না কেন, যাই বসাই না কেন, ওয়াই এর মান সবসময় জন্য নেগেটিভ, তাহলে ও কিন্তু চলে আসবে দিস অন দিকে। তাছাড়া কিন্তু সিমেট্রিক, সে কিন্তু তুমি দেখো এক্স এর সাপেক্ষে -x যদি বসাও এটার কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা এক। কিংবা এখন দ্বিতীয়ত আর একটা নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে কেমন, এইটা y স্কোয়ার ইকুয়াল টু 4ax। খেয়াল করে দেখো এখন এ নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা হতেই পারে, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। এই বক্ররেখাটার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে কি দেখতে পাবো, এখানে দেখব যে যদি এ নেগেটিভ হয় তাহলে এক্স এর মান সবসময় নেগেটিভ,
তাই না? আরেকটা জিনিস আমাদের টেস্ট করা দরকার আছে, সেটা হচ্ছে কিরকম, দিস অন ইকুয়াল টু রাখা যেতে পারে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এইখানে আমাদের এফ এক্স ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ এক্স। এইটা এখন আমি একটু টেস্ট করে দেখে নিই। তুমি টেস্ট করতে পারো, আসলে টেস্ট সেটাতে করবে যেটাতে দ্বিঘাত আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই এটা করে দেখো, সঙ্গত কারণে এইটা ইকুয়াল টু দেখতে পাচ্ছ ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ এক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই। তার মানে কি দাঁড়ালো, যেহেতু ওয়াই কে পরিবর্তন করেছি, এক্স এর বদলে মাইনাস এক্স স্থাপন করার ক্ষেত্রেও আমার মানের কোনো পরিবর্তন ঘটেনি, সেহেতু এটা ওয়াই অক্ষে সাপেক্ষে কি, যেহেতু এটা ওয়াই এর পরিবর্তন হয়েছে তাহলে এটা এক্স এর সাপেক্ষে প্রতিসম হবে। তাহলে এক্স এর সাপেক্ষে প্রতিসম যদি হয় তাহলে কেমন হবে? এখন আর কয়েকটা জিনিস আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে কি, এটা কি মূল বিন্দুগামী? হ্যাঁ, এটা মূল বিন্দুগামী। এখন এইটা ডিপেন্ড করবে আমাদের কিসের উপরে? তবে এখন কয়েকটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে কি, মূল বিন্দু দিয়ে কি যাবে? যাবে না। এটা যাবে, যেটা যাবে না কোন বিন্দু দিয়ে যাচ্ছে আমরা সেটা একটু বের করার চেষ্টা করে নিব। তাহলে মূল বিন্দুতে যদি যাই তাহলে আমরা এটা জানলাম যে হ্যাঁ মূল বিন্দু দিয়ে যাবে। আর কি জানলাম আমরা? আমরা জানলাম যে এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, এক্স অক্ষের সাপেক্ষে, কারণ হচ্ছে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই ব্যবহার করার ফলে এর মানের কোনো পরিবর্তন ঘটেনি। দ্বিতীয়ত আমাদের আরেকটা জিনিস এখন দেখার বিষয় হচ্ছে যে এখানে এক্স এর মান কি হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? একটা জিনিস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে ফোর এ এক্স অলওয়েজ পজিটিভ, ফোর এ এক্স হচ্ছে অলওয়েজ পজিটিভ। যদি ফোর এ এক্স অলওয়েজ পজিটিভ হয় তাহলে এখন ডিপেন্ড করছে এক্সটা, এটা কি নেগেটিভ না পজিটিভ। এ যদি নেগেটিভ হয় তাহলে এক্স এর মান হবে নেগেটিভ, যদি এ পজিটিভ হয় তাহলে এক্স এর মান হবে পজিটিভ। এখন আমি যদি ধরে নিই যে আমি প্রথমত চিন্তা করলাম দিস অন হচ্ছে গ্রেটার দ্যান জিরো, তাহলে মানে কি এ পজিটিভ, আর এ পজিটিভ মানে এক্স পজিটিভ, এক্স পজিটিভ মানে তাহলে আমার থাকবে সব সময় দিনের দেশের দিকে, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে আমি বলে দিয়েছিলাম কি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাহলে সঙ্গত কারণে আমাদের এই চিত্রটা এই রকম হবে। এটা হলো কখন, যদি এ গ্রেটার দ্যান জিরো হয়। আচ্ছা, যদি বলো যে না এ লেস দ্যান জিরো, তাহলে লেস দ্যান জিরো হলে কি হচ্ছে আমাদের, এক্স অলওয়েজ নেগেটিভ, তাই না? এক্স যেহেতু অলওয়েজ নেগেটিভ তাহলে সেটা হবে এই দিক দিয়ে। তাহলে ডিপেন্ড করছে কোথায়, যদি এর উপরে ডিপেন্ড করছে, এখানে এ যদি পজিটিভ হয় তাহলে এটা হবে ওর গ্রাফ, এ যদি নেগেটিভ হয় তাহলে ওর গ্রাফ হবে এইরকম। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে আমরা দেখলাম দুটো জিনিস, যে আমরা যখন এই বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এইগুলো নিয়ে যখন কাজ করব, বিশেষত এগুলো নিয়ে সীমাবদ্ধ কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার প্রয়োজন হবে, তখন কিন্তু আমাদেরকে এই যে চিত্রগুলোর দিকে একটা রাফ স্কেচ আমাদেরকে করে ফেলতে হবে। আমাদের কখনোই আসলে টেবিল তৈরি করার দরকার নাই। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, আর y ইকুয়াল টু a টু দি পাওয়ার x কিন্তু এখানে এর মানের উপর ডিপেন্ড করছে। এখন দেখো যে আমরা যেটা চিত্রতে দেখিয়েছি অর্থাৎ স্লাইডের দিকে যদি তুমি তাকাও, সেখানে দেখতে পাচ্ছ যে y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, a লেস দ্যান 1 বলেছি, আর y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, a গ্রেটার দ্যান 1 বলেছি।
ডান সাইডটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু বাম সাইডটা নিয়ে কিন্তু একটু সমস্যা আছেই। কি সমস্যা? এর মান যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু হবে না, তার মানে এর মান নিশ্চয়ই শূন্যের চাইতে বড়, এর মান শূন্যের চাইতে বড় হতে হবে। তাহলে শূন্যের চাইতে যদি বড় হয় তাহলে কেমন হলো? আমার বামের সাইডটা কেমন আর ডান সাইডটা কেমন? দেখো আমার চিত্রগুলো কিন্তু বলে দিচ্ছে, কালার কিন্তু ম্যাচ করে দিচ্ছে তোমাদের। দেখো চিত্রটা কিন্তু এঁকেছি। এখন এই যে এর মান, এর মানটার দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখো এর মান বলেছি আমরা একের চাইতে ছোট। এখন একের চাইতে যদি ছোট হয় আর এক্স এর মান যদি একের চাইতে বড় হতে থাকে বা একের চাইতে শূন্যের চাইতে ছোট হতে থাকে, তাহলে আসলে ঘটনাগুলো কি ঘটে এটা কি তুমি অনুমান করতে পারছো? দেখো আমি একটু লিখি এবার, y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, এখানে a কে বলেছি লেস দ্যান 1, কিন্তু a কিন্তু অবশ্যই গ্রেটার দ্যান 0, এটা কিন্তু হতেই হবে। এখন কেন হবে? কারণ আমি x এর ব্যাপারে তো আমি বলিনি যে এটা সবসময় যেন পূর্ণ সংখ্যা হবে বা বিজোড় সংখ্যা হবে বা অন্য কোনো সংখ্যা হবে, তা তো আমি বলিনি। কারণ -1 পাওয়ার যদি দ্বিঘাত হয়, বর্গমূল হয় বা ভগ্নাংশ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে আমি বলতে পারবো না। সেই জন্য আমাদের এই শর্তটা আমাদেরকে দিতেই হবে। এক, আমরা ধরে নিই যে এর মান হচ্ছে কত ধরা যায়? ধরা যাক 0.5। তাহলে আসলে আমাদের এই কার্ভটা হয়ে গেল y ইকুয়াল টু 0.5 হোল টু দি পাওয়ার x। দেখো এই বর্গের ভিতরে আছি। এখন x এর মানের কথা একটু ভাবা যাক। আমাদের গ্রাফের দিকে আমরা দেখব যে কি ঘটে আসলে। দেখো x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে y ইকুয়াল টু কত হয়, এটা একটু ধারণা নিই আমরা আগে। কয়েকটা জিনিস আমরা ধারণা নিব, তাহলে আমি এই গ্রাফটা সহজে আঁকতে পারবো। y ইকুয়াল টু এটা 1 হয়ে যায়। এখন দেখো যে x ইকুয়াল টু যদি এরকম হয় যে শূন্যের চাইতে বড়, ধরে নেওয়া যাক এটা শূন্যের চাইতে বড়, তো শূন্যের চাইতে বড় হলে কত বড় হতে পারে? ধরা যাক 1 হলো, তাহলে y ইকুয়াল টু কত হবে? 0.5, তাই না? আচ্ছা x ইকুয়াল টু যদি আমরা 2 হয় তাহলে y ইকুয়াল টু কত হবে বলো তো? বড় হবে না ছোট হবে? ছোট হবে। আচ্ছা তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, y এর মান x এর মান বাড়ছে আর y এর মান ছোট হয়ে যাচ্ছে। এক, দ্বিতীয়ত আমরা একটু চিন্তা করি যে ঠিক আছে আরেকটা অন্যরকম, x ইকুয়াল টু -1 চিন্তা করি। তাহলে -1 চিন্তা করলে y ইকুয়াল টু কি হবে? দেখো 0.5 হোল টু দি পাওয়ার -1। এটা বোঝানোর জন্য তোমাদেরকে বলছি যে আসলে গ্রাফটা কিভাবে তৈরি হয় একটু ধারণাটা নেওয়ার জন্য। তাহলে মাইনাস যেহেতু আছে তাহলে হয়ে যাবে 0.5, তার মানে কত? দশমিক যদি তুলি তাহলে আমাদের উপরে লাগবে 10, নিচে লাগবে 5 সমান 2। দেখো ওয়ার মান কিন্তু 2 হয়ে গেছে। তাহলে এখন x এর মান যদি আরো কমতে থাকে -2, তাহলে y এর মান বাড়তে থাকবে। তাহলে গ্রাফের কিন্তু নেচারটা কিন্তু আমি পেয়ে গেছি। তুমি খেয়াল করে দেখো আমরা পেলাম কি, যখন x এর মান 0 তখন যদি এটা ধরে নিই 1, তাহলে এটা যদি x হয়, এটা যদি y হয়, এটা যদি x ড্যাশ হয়, এটা যদি মূল বিন্দু হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি যে সে এই দিকে, আমাদের আঁকাটা অত ভালো হবে না বোর্ডে কারণ ফ্রি হ্যান্ড তো আসলে অত ভালো হয় না, এইভাবে যেতে যেতে ও কিন্তু ছোটোর দিকে যাবে আর এই দিকে সে কি করতে হবে? বড় দিকে চলে যাবে। দিস অন হয়ে গেল y ইকুয়াল টু a টু দি পাওয়ার x। কখন? যখন a লেস দ্যান 1 and a গ্রেটার দ্যান 0। তার চেয়ে আমি খুব ভালো বলতে পারি দিস অন, এইটা শর্ত দিয়ে দিতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটাকে। আবার দেখো এবার এটার দিকে যাই, আমরা এই গ্রাফটার দিকে যাই, y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, এটা যখন 1 এর চাইতে বড়। আচ্ছা এর মান যদি 1 হয়ে যায় তাহলে কি হবে? এর মান 1 হয়ে গেলে y এর মান 1 হয়ে যাবে, একটা বিন্দু স্থির হয়ে যাবে। y এর মান 1 হওয়া মানে কি হলো? একটা সরলরেখা হয়ে যাবে, তাই না? এর মান যদি 1 হয়ে যায় তাহলে বলে রাখি আমরা
y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, আর a ইকুয়াল টু যদি 1 হয় তাহলে this 1 ইকুয়াল টু হয়ে যাবে this, এটা 0, এইটুকু হবে 1, এটাই হয়ে যাবে y ইকুয়াল টু a টু দি পাওয়ার x যখন a ইকুয়াল টু 1। আচ্ছা, এবার ওটাতে যাই। এবার y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, এখন দেখো এর মান যদি y ইকুয়াল টু a টু দি পাওয়ার x নিয়ে কাজ করতে পারছি, a বলেছি গ্রেটার দ্যান 1, তাহলে আমি ধরে নিলাম এর মান হচ্ছে কত নিব, মনে করি 2, এটা বড় দেখেই নিলাম। হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু আসলে আলটিমেটলি দাঁড়ালো 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x যদি হয়, এখন দেখো x যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে y কি অবস্থা দাঁড়াবে, পারবে না? y হচ্ছে কি ইনক্রিজিং, x বাড়লে y ও বাড়বে, কারণ তুমি যখন 1 এর চেয়ে বড় নিবা, মনে করো 1 নিলা তাহলে তো 2, যদি 0 নাও তাহলে কি হবে, আচ্ছা 0 থেকে আগে শুরু করা যাক, x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে y ইকুয়াল টু 1, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে আমরা আসলে যে x অক্ষে y অক্ষের কোথা থেকে শুরু ছেদ করবে, x ইকুয়াল টু 0 হলে। এখন দেখো যে আমার দেখার বিষয় হচ্ছে x এর মান যদি বাড়ে তাহলে y এর মান কি বাড়বে, হ্যাঁ বাড়বে, কারণ 2 হচ্ছে 1 এর চেয়ে বড় সংখ্যা, 1 এর চেয়ে বড় সংখ্যার পাওয়ার যত বড় হতে থাকবে ও তত বড় হবে। তাহলে x এর মান যদি 0 থেকে 1 হয়, 1 হলে 2 হবে, 2 থেকে তুমি দেখো আরো বড় হোক, আরো যদি বড় হতে থাকে, 2 যদি হয় তাহলে এটা 4 হয়ে যাবে, যদি 3 হয় তাহলে এটা 8 হয়ে যাবে, এন্ড সো অন, এটা কিন্তু বাড়তে থাকবে। তাহলে ওয়াইটা কি হচ্ছে যে যত এইদিকে যাবে তত সে বাড়তে থাকবে এদিকে, এবং খুব র্যাপিডলি বাড়বে, খুব দ্রুত। আর যদি এক্স এর মান লেস দেন 0 হয়, অর্থাৎ সোজা কথা এটাকে 1 না দিয়ে বলো এক্স গ্রেটার দেন 0, হ্যাঁ এক্স যদি লেস দেন 0 হয় তাহলে ওয়াই কি হবে। এখন ধরা যাক এক্স এর মান বললাম -1, -1 বললে তোমার এটা হয়ে যাবে 1/2, 1/2 মানে 0.5। আবার যদি বলি না এটা -2, আমি আসলে সুবিধার জন্য ভগ্নাংশ মানগুলো অ্যাভয়েড করছি, তুমি ভগ্নাংশ মানগুলো নিয়েও কাজ করতে পারবে। তাহলে -2 যদি বলি তাহলে 1/2 স্কয়ার, 1/2 স্কয়ার মানে 1/4, 1/4 মানে হচ্ছে 0.25। তাহলে দেখো আরো ছোট হয়ে গেল, যখন এটা হয়ে যায় তখন এটা হবে ডিক্রিজিং, এটা ইনক্রিজিং, এটা ডিক্রিজিং। তাহলে আমি এটাকে কি করব, এ তখন কি করবে, আস্তে 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 ও কমতে থাকবে, এইভাবে আসতে থাকবে। আসলে কার্ভগুলো যদি আমরা একটু, তোমরা স্লাইডটা দেখো তাহলে বক্ররেখাগুলো ভালো বুঝতে পারবে। একটু স্লাইডটাই দেখো, তুমি একটু স্লাইডটা দাও, দেখো স্লাইডটার দিকে একটু তাকাও, দেখো ওখানে কিন্তু চিত্রগুলো সুন্দর বুঝতে পারবে যে আমরা যেটা দেখাতে চেয়েছি। চমৎকার ভাবে দেখো কিভাবে সে ডিক্রিজ করছে, অর্থাৎ যখন এ গ্রেটার দ্যান 1 হয় তখন কার্ভটা কেমন হয়, তখন নীল কালারের কার্ভ, আর যখন এ লেস দ্যান 1 হয় তখন এটা হবে লাল কালারের কার্ভ, লাল না কমলা, আচ্ছা যাই হোক, তো সেটা। তাহলে এই দুটো জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আসলে কেন এই ধরনের হয়। এখন এখান থেকে তুমি কিন্তু যে জিনিসটা পেতে পারো সেটা হচ্ছে যে এদের ইনভার্স আসলে কি। এখন আমি যদি বলি যে আমি লগ কেমন হবে, তাহলে তাই না, লগ কেমন হবে, তাহলে লগ কেমন হতে পারে আমরা সেই চিত্রগুলো আবার একটু দেখে নিই। তাহলে আমরা একটু পরের চিত্রতে যাই। দেখো এইখানে কিন্তু আমি দুটো জিনিস দেখানোর চেষ্টা করেছি, একটা হলো সাধারণে, আরেকটা হচ্ছে বেস ইতে, আরেকটা আমরা এ দিয়েও দেখাতে পারতাম, তাই না। এবং চিত্রগুলোর দিকে একটু খেয়াল করে দেখো যে আমরা যদি y ইকুয়াল টু এক্স কোনো একটা বক্ররেখা আঁকতাম, y ইকুয়াল টু এক্স কি বক্ররেখা হয় না সরলরেখা হয়, অবশ্যই সরলরেখা। তাহলে এই সরলরেখার সাপেক্ষে দেখবে যে একটা আরেকটা ইমেজ হয়ে যায়, অর্থাৎ প্রতিচ্ছবি হয়ে যায়। তার মানে কি, ইমেজ মানেই কিন্তু আসলে ইনভার্স হয়ে যায়। তাহলে আসলে আমাদেরকে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি রকম, দেখো যে এটা যেহেতু y ইকুয়াল টু a টু দি পাওয়ার x এর হয়েছে, এখন আমি যদি বলতাম যে y ইকুয়াল টু log
এক্স বেস এ। তাহলে আসলে কি হতো, তখন তোমাকে বলতাম যে তুমি এটা করো, একটা বক্ররেখা আঁকো, একে দেখো যে এর প্রতিচ্ছবিটা কেমন হবে এখানে, এবং প্রতিচ্ছবিটা কেমন হবে এখানে, এটা তুমি দেখতে পারো। এবং এই ছবিটা কিন্তু আসলে হয়ে যাবে দিস টাইপের। দেখো আমার আঁকা একটু ভালো হচ্ছে না তাই, কিন্তু যদি আমরা আঁকতে পারতাম সুন্দর করে হাতে ফ্রি হ্যান্ডে, হ্যাঁ একটু ভালো করে আঁকার চেষ্টা করে, এটা দেখ, এটার কিন্তু আসলে এটাকে যদি আমরা দর্পণ মনে করি বা আয়না মনে করি, তাহলে দেখবা এই আয়নাতে যে ছবিটা দেখা যাবে সেটা এইরকম হবে। তাহলে এটা যদি হয় এই এটা এটা হচ্ছে কার, y ইকুয়াল টু a টু দি পাওয়ার x এর, তাহলে এটা হবে y ইকুয়াল টু log x বেস a এর। এবং এই দুই ক্ষেত্রেই কিন্তু জিনিসটা সত্য দিস ওয়ান, এটা তুমি পেতে পারো। কেন, আসলে তুমি দেখো যে তুমি লগের আসলে সংজ্ঞাটা কেমন, আমরা ইনভার্সটা আসলে কাকে বলি সেটা নিশ্চয়ই তোমার মনে আছে, যে আমরা যখন কোনো কিছু দেখছি কি যে y ইকুয়াল টু ফাংশন অফ x আছে, আমরা তখন এটাকে চেষ্টা করি যে x ইকুয়াল টু ফাংশন অফ y বের করার চেষ্টা করি, তখন আমরা বলছি এটাই হচ্ছে আমার ইনভার্স ফাংশন, তাই না? তাহলে আমি যদি জানি যে আমার এইটা হচ্ছে এটা, তাহলে এখান থেকে এটাতে খুব সহজে যাওয়া যায়, কারণ আমি বলতে পারি x ইকুয়াল টু লগ a y, তাই না? এবং তারপরে আমি বলতে পারি যে তাহলে এটা ইনভার্স ফাংশন এটা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এই যে লগ এবং a টু দি পাওয়ার x, দেখো ঠিক এইরকম ঘটনা কিন্তু ঘটে আরেকটা জিনিসের ক্ষেত্রে, সেটাকে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x আর লন x। এই দুটো বক্ররেখাও কিন্তু ই যেহেতু দুইয়ের চাইতে বড়, তাহলে ওর কার্ভগুলো ঠিক এই টাইপেরই হবে, মানে অনেকটা এইরকম। এটা যদি আমরা বলি, আর এখানে তার কিছু বলার দরকার নাই, যদি এটাকে ই বলি, আর এইটাকে যদি আমরা বলি লগ এক্স বেশি, এইটা বলতে পারি, আর তাহলে আমার এটাও দরকার নাই। তাহলে আগের মতো এই জিনিসটাও হতে পারে। দেখি তোমরা কি বলো, কই তোমরা তো আর মনে হয় নাই। আচ্ছা, তাহলে এটা বললাম। লাস্ট একটা জিনিসটা আমরা কথা বলবো, লাস্ট যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের, এটা তো হলোই, এটাও দেখতে পারো তোমরা, একটু গ্রাফের দিকে তাকাও। এই গ্রাফগুলো হচ্ছে বেস যখন আসলে এর মানগুলোর উপর ডিপেন্ড করছে, বেড়ে গেলে কেমন হয়, কমে গেলে কেমন হয়, হ্যাঁ বাড়লে একরকম কমলে আরেক রকম। কারণ তোমার নিশ্চয়ই মনে আছে যে আমরা এ টু দি পাওয়ার এক্স এর জন্য কি গ্রাফ এঁকেছিলাম, সেটাও দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। এটা তুমি দেখো যে ট্যান এক্স এবং কটেক্স গুলো গ্রাফ কেমন হয়। ট্যান এক্স এবং কটেক্স এর গ্রাফগুলো কিন্তু খেয়াল করে দেখো যে ট্যান এক্স এর গ্রাফ হচ্ছে নীল আর কটেক্স এর গ্রাফ হচ্ছে লাল। তোমার নিশ্চয়ই মনে আছে যে আমরা যদি এইখানে আসতাম এইরকম, যে ঠিক আছে আমরা এখানে 90 করে চিন্তা করি, এটা হচ্ছে 0, আমাদের হিসাব নিয়ে আমরা একটু সহজ করে চিন্তা করার জন্য আমি এটা বলছি, যে মনে করো যে এখানে যদি এক্স এর মানগুলো এরকম হয়, যদি এখানে ডিগ্রি দিয়ে হয় না, এগুলোকে আমরা পাই দিয়ে প্রকাশ করি আসলে, এটাকে বললাম π/2, এটা পাই, এখানে বললাম যেতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, এখানে যদি আমি একটা সরলরেখা আঁকি, এইখানে যদি একটা সরলরেখা আঁকি, কার সাপেক্ষে, ওয়াই অক্ষে সব সমান্তরাল হয়ে, তাহলে ট্যানের যে বক্ররেখাগুলো হয়, যে কার্ভটা হয়, সেটা কিন্তু অনেকটা এইরকম। আর আরেকটা কেমন হয়, এইরকম। ও এখানে কিন্তু শেষ নয়, এটা কিন্তু মাথায় রাখবা, এটা চলবেই, তারা অসীমে গিয়ে ছেদ করবে, এটা হয় ট্যানের। কেন,
তোমাদের নিশ্চয়ই মনে আছে ট্যানের মান হচ্ছে যখন 0 ডিগ্রি 0 হয় রেডিয়ান তখন মান হয় 0, যখন π/2 রেডিয়ান হয় তখন অসংজ্ঞায়িত হয়। দেখো অসংজ্ঞায়িত বলেই কিন্তু আমি আর যেতে পারিনি, এখন ডিপেন্ড করছে কোথায় থাকবে। যদি π/2 এর চেয়ে বড় হয়ে যায় তাহলে নেগেটিভ হয়ে যায়, তাহলে দেখো এই যে নেগেটিভ ঘরে চলে গেছে। আবার কটের দিকে যদি তাকাও, কটে কি হয়, 0তে কিন্তু অসংজ্ঞায়িত হয়, তাহলে কি হলো, সে এই দিক থেকে আসবে এই রকম। আর কি হবে, 0 থেকে π/2 সে 0 হয়, π/2 থেকে এইভাবে সে দেখো চলে যাবে, কিন্তু মাথায় রাখতে হবে কোথাও ছেদ করবে না, এটাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এই যে কট, দিস ওয়ান হচ্ছে কট এক্স আর এটা হচ্ছে ট্যান এক্স। চিত্রগুলো শুধু একটু খেয়াল রাখবে কোথায় কি হয়। আচ্ছা, তারপরে আমরা একটু সাইন এক্স এর দিকে তাকাও। সাইনের কার্ভটা তোমার নিশ্চয়ই মনে আছে, সাইন কার্ভ। সাইন কার্ভ যদি কি হয়, সবসময় জন্য সাইন 0 মান 0, তাহলে কি হয়, আর π/2 হলে সর্বোচ্চ হয়, পাই হলে আবার 0 হয়ে যায়, তাহলে সে কি করবে, এখানে সর্বোচ্চ উঠবে, তার মানে 1 দিয়ে এইখানে। ঠিক তেমনি ভাবে নিচের দিকে নামতে থাকবে, এখানে যদি তোমার কত হয় 270 বা 3π/2 যদি হয়, আর এখানে যদি 2π হয় তাহলে এখানেও কিন্তু সে নামবে, দিস ওয়ান। ঠিক একই কথা বাম দিকে সে যেতে থাকবে, এটা হবে তোমাদের সাইন কার্ভ। এই জন্য এটা খুব পরিচিত সাইন কার্ভ। আমাদের যে অল্টারনেটিভ কারেন্ট যেটা আছে সেটাও কিন্তু সাইন কার্ভ। আবার দেখো যে এটাতে যদি যাই, কজের কথা যদি চিন্তা করি, কজ এক্স এর মান সর্বোচ্চ কখন হয়, 0 ডিগ্রিতে, তাহলে এইখানে সেই সর্বোচ্চ থাকবে। π/2 হলে সে 0 হয়ে যাবে, তার মানে সে এইখানে আসবে, আবার এখানে সে সর্বোচ্চ হয়ে যাবে, তার মানে সে এইখানে, হলো না, এইখানে সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হওয়ার পর কি আবার সে এইখানে গিয়ে নেমে যাবে, নেমে গিয়ে কি হবে, এইখানে আবার সে সর্বোচ্চ হবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের cos x, আর এইটা ছিল আমাদের sin x। এটাও তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তারপরে দেখো যে সাইন কার্ভ কিংবা কস কার্ভ, এটা তুমি দেখতে পারো, এরা কিন্তু আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে যে পরম মানের চিত্রগুলো কেমন হবে। আসলে পরম মানের ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে দেখো দুটো পরম মান নিয়ে আমরা একটা দেখানোর চেষ্টা করেছি, একটা y = পরম মান x এর পরম মান, আরেকটা আছে অ্যাবসলিউট ভ্যালু অফ x, আরেকটা আছে y = x বাই অ্যাবসলিউট ভ্যালু অফ x, অর্থাৎ mod x যেটাকে আমরা বলি। দুটোর ক্ষেত্রে কিন্তু তুমি খেয়াল করে দেখো, একটা হলো সিম্পলি সরলরেখা, আরেকটা হয়ে গেল কিন্তু দুটো সরলরেখা, কিন্তু তারা কি করেছে, পরস্পরকে একটা কোণে ছেদ করেছে। কেন, আসলে তোমাকে একটা মাথায় রাখতে হবে, যখন পরম মান হয়, এখানে y = x এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তোমাকে মাথায় নিতে হবে y = this on x। এটা আসলে এটা আসলে কি জিনিস, এটা মানে কিন্তু আসলে আমি কিন্তু বলতে পারি এরকম -x যদি x <0 আর x যদি x > 0, এইটা বলতে পারি। তার মানে কি, y হচ্ছে আসলে সবসময় ধনাত্মক, কারণ তুমি দেখো x এর মান যদি নেগেটিভ হয়, <0 হয়, তাহলে -1 বসাও, মাইনাস আর মাইনাস কি হলো, প্লাস হয়ে গেল, আর ধনাত্মক হলো তো ওটাই থাকলো। তাহলে এটা মানে হচ্ছে এটাই যে y এর মান সর্বদা ধনাত্মক। যদি সর্বদা ধনাত্মক হয় তাহলে x অক্ষের নিচের দিকে y এর মান যাবে না, এটা হলো প্রথম কথা। আরেকটা জিনিস তুমি একটু খেয়াল করে দেখো, x এর পরিবর্তে যদি -x বসাও তাহলেও কিন্তু ফাংশনের কোনো পরিবর্তন ঘটবে না। যেহেতু ঘটবে না, x এর পরিবর্তে -x বসালে, তাহলে এটা y এর সাপেক্ষে প্রতিসম। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এক ঘাতে, তার মানে সরলরেখা। তাহলে আমি কি করব, আমি একটাকে যদি এইদিকে নিয়ে যাই তাহলে আর একটা আসবে এইদিকে, যেহেতু প্রতিসম। কারণ আমি আগেই বলে রেখেছি x এর নিচে যাবে না, x অক্ষের নিচে যাবে না y এর মান, x অক্ষের উপরেই থাকবে। আবার এটা বলেছি y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে আমরা একটা সরলরেখা যদি আঁকতে পারি তাহলে আর একটা অটোমেটিকলি হয়ে যাবে। আবার দেখো
যে ওয়াই ইকুয়াল টু যখন আমরা এটা লিখেছি দিস ওয়ান, এটা কিন্তু খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি আসলে কি এক্স বাই মাইনাস এক্স যদি এক্স লেস দেন 0। আর কি হতে পারে এক্স বাই এক্স যদি এক্স গ্রেটার দেন 0। এটা কিন্তু এটার ব্যাখ্যা। কে নাই? শূন্য নাই। কারণ আমি যদি শূন্য ব্যবহার করি তাহলে 0/0 হয়ে যাবে, আর 0/0 যদি হয়ে যায় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, অর্থাৎ এটাকে অনির্ণীয় আমরা বলি, ইনডিটারমিনেন্ট। তো তাহলে এটাকে আরেকটু সরল করি, দেশ অন ইকাল টু লিখতে পারি এটা হচ্ছে -1 যদি এক্স লেস দেন 0, আর এটা +1 যদি এক্স গ্রেটার দেন 0। দেখ আরো ভেঙে নিলাম, তাহলে আমার কিন্তু ফিক্সড হয়ে গেল এক্স এর মান যাই হোক না কেন ওয়াই এর মান -1 অথবা 1। এখন এটা কোথায় কোথায় হবে, এটাকে আবার আমি একটু নতুন করে একটা গ্রাফ নিই। দেখো আমার এখানে কথা ছিল যে এক্স এর মান 0-এর চাইতে বড় অথবা ছোট, 0-এর সমান হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে এই সরলরেখাটাকে অর্থাৎ ওয়াই অক্ষকে সে ছেদ করবে না। প্রথম কথা, ওয়াই অক্ষকে সে ছেদ করবে না। যেহেতু ওয়াই অক্ষকে সে ছেদ করবে না, তাহলে আমরা মনে করব এখানে কত হবে, ওয়াই এর মান হচ্ছে সবসময়ের জন্য 1, অর্থাৎ উপরে হলে 1 আর নিচে হলে -1। আমরা এটাকে একটু ফাঁকা করে রাখবো, এইরকম দিব। হ্যাঁ, এতে আমাদের কি বুঝাবে যে না ওয়াই অক্ষে আমাকে ছেদ করেনি। তাহলে উপরে যদি হয় y ইকুয়াল টু 1 যদি বলি, তাহলে কেমন সরলরেখা এটা? এটা x অক্ষের একটা সমান্তরাল সরলরেখা। তাহলে 1 হলে আমাদের বলেছিল যখন x গ্রেটার দেন 0 তখন 1, তার মানে এটা। আর যখন লেস দেন 0 তখন আমরা বলেছিলাম -1, তার মানে এটা। দেখো হয়ে গেল আমার গ্রাফ। তাহলে আমরা যদি গ্রাফ আঁকার ক্ষেত্রে ফাংশনটাকে ভালো করে একটু চিনতে পারি তাহলে খুব সহজেই আমি গ্রাফটাকে ফেলতে পারবো, এবং তার বৈশিষ্ট্যগুলো যদি আমি একটু বুঝতে পারি যে আসলে সেটা প্রতিসম কিনা, সেটা আসলে ওয়াই এক্স অক্ষের কোন দিকে থাকবে বা ওয়াই অক্ষের কোন দিকে থাকবে, এই সবগুলো কিন্তু আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এটার দিকে মনোযোগ দিবে, তাহলে দেখবে যে তোমরা সহজেই এই গ্রাফগুলো এঁকে ফেলতে পারবে। আরেকটা দেখো আমরা একটু আঁকার চেষ্টা করেছি, যে এতক্ষণ ধরে যে আমরা করলাম, এবার একটা অ্যালজেব্রাইক সমীকরণ নিলাম। ধরে নেওয়া যাক y ইকুয়াল টু x মাইনাস 3 হোল কিউব। এটারই বিপরীত ফাংশন হচ্ছে y ইকুয়াল টু, অর্থাৎ বিপরীত ফাংশন কি হচ্ছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/3 প্লাস 3। তোমরা বের করে দেখো, দেখতে পাবে যেটা এটা হবে। এবং এই যে দুটো বক্ররেখা এঁকেছি, এই দুটো বক্ররেখা আমরা যেটা বলছিলাম যে বিপরীত ফাংশনগুলো সাধারণত y ইকুয়াল টু x অক্ষের সাপেক্ষে কি হয়, ইমেজ হয়, প্রতিচ্ছবি হয়। তাহলে y ইকুয়াল টু x অক্ষের সাপেক্ষে কোনো বক্ররেখার প্রতিচ্ছবি হচ্ছে ওই বক্ররেখার কি বিপরীত ফাংশন, ওই ফাংশনের বিপরীত ফাংশন, এটা বলতে পারো তুমি। তাহলে সেটা আমরা এখানে আঁকার চেষ্টা করেছি। তুমি দেখো এটাকে একটা চমৎকার করে আমরা চিত্রটা দেওয়ার চেষ্টা করেছি, দেখে নিও, এবং তোমরা নিজেরাও আঁকতে পারবে। এটাতে কোনো সিমেট্রি নাই। কেন সিমেট্রি নাই? কারণ হচ্ছে যে এক্স এর পরিবর্তে বা ওয়াই এর পরিবর্তে যদি আমরা -x বা -y ব্যবহার করি তাহলে আসলে পূর্বের অবস্থায় ফিরে আসে না। তাহলে এটা আসলে এক্স কিংবা ওয়াই কার সাপেক্ষে সিমেট্রি নয়, কিন্তু এটা ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখার সাপেক্ষে কি হবে, প্রতিচ্ছবি হবে, একটার প্রতিচ্ছবি আরেকটা হবে এই সরলরেখার সাপেক্ষে। তো আমার মোটামুটি ভাবে তোমাদেরকে যেটুকু আমি বলতে চাচ্ছিলাম, যেটুকু জানলে আমাদের বক্ররেখাগুলো নিয়ে মোটামুটি ভাবে আমরা কাজ করতে পারবো, চিত্র আঁকতে পারবো, আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এটাও দেখো আরেকটা চিত্র আমি দিয়ে রেখেছি, সেটা হচ্ছে কেমন, যে সাইন এক্স আর সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এর কিন্তু দেখো যে এটা গ্রাফটা কিন্তু ছোট্ট, কিন্তু সাইন এক্স কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আবার দেখো কজ এক্স এর ক্ষেত্রে কজ এক্স এবং কজ ইনভার্স এক্স এটাও কিন্তু এইরকমই। হ্যাঁ, এটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আচ্ছা, যাই হোক, আমাদের মোটামুটি ভাবে এটা শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে ধন্যবাদ দেওয়ার আগে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই, আগামী ক্লাস থেকে তোমাদের যে নির্ধারিত পরিবর্তিত যে সিলেবাস, অর্থাৎ আমাদের সিলেবাস আছে একাদশে, অর্থাৎ ফার্স্ট পেপারে আছে 6টা চ্যাপ্টার, তার ভিতরে তো 3টা আমাদের আগে হয়ে গেছে, যদি আমরা একটু বেশি করেছিলাম।
5টা চ্যাপ্টার করেছিলাম, এখানেও আমরা 5টা চ্যাপ্টার করতে চেয়েছিলাম, যে কিন্তু আহ, পরিবর্তিত সিলেবাসের কারণে আমাদের এখানে মোট 4টা চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে। ফলে 6টা চ্যাপ্টার আছে, তার ভিতরে 3টা চ্যাপ্টার এই সেশনে আমাদের হবে। আগামী ক্লাস থেকে তোমাদের শুরু হবে বৃত্ত। আমি তোমাদেরকে সেই ক্লাসগুলো থেকে শুরু করতে বলবো, যেমন সুন্দরভাবে তোমরা করবে, এবং যদি কোনো সমস্যা হয় তো আমাদেরকে জানাবে। তোমাদের বৃত্তের ক্লাসটা নিবে আমাদের নাদিরা নাজনীন ম্যাডাম। তারপরে আমরা পর্যায়ক্রমে বৃত্ত শেষ করার পরে যাব আমরা অন্তরীকরণ, তারপরে আমরা যাব যোগজীকরণ। তো আমার পরে ফাংশনটা পড়ানোর দায়িত্ব পড়েছিল, তো আমি তোমাদেরকে চেষ্টা করেছি ফাংশনটা পড়ানোর জন্য, বোঝানোর জন্য। যদিও ফাংশনটা পরবর্তীতে আমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হলো, যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস করার জন্য। কিন্তু আমার এই ফাংশনটা কিন্তু আসলে তোমাদের সামনের জন্য, অর্থাৎ আজকে আমরা হয়তো মনে করছি যে আমার পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু আসলে পরীক্ষা নয়, এটা কিন্তু তোমাকে শিখতেই হবে, শেখার কোনো বিকল্প নয়। যে চ্যাপ্টারগুলো বাদ দেওয়া হয়েছে সেই চ্যাপ্টারগুলো তোমাকে কিন্তু শিখতে হবে। কেন শিখতে হবে? যে তুমি তো আসলে ইন্টারমিডিয়েটেড পাস তোমার লক্ষ্য না, তোমার লক্ষ্য হচ্ছে ইন্টারমিডিয়েটেড পরে যে উচ্চতর ডিগ্রি নিতে যাবে, সেখানে তোমাকে কম্পিটিটিভ পরীক্ষা কিংবা সেখানকার যে পড়াশোনা, সেই ক্ষেত্রের জন্য এই টপিকসগুলো লাগবে এবং খুব জরুরি। তো যাই হোক, আমরা যখন জানতে পারলাম যে আমাদের সিলেবাস পরিবর্তন হয়ে গেছে, তখন আমাদের ফাংশনও পড়ার প্রায় শেষ হয়ে গেছিল, শুধু এই গ্রাফটা নিয়ে আমাদের একটু বাদ ছিল, তাই আমরা আজকে এই গ্রাফটা নিয়ে কথা বললাম। এবং তোমরা, আমি মনে করি যে তোমরা এই গ্রাফ নিয়ে যথেষ্ট উপকৃত হবে এবং এটা নিয়ে তোমরা কাজ করতে পারবে। আর তোমাদের সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর নিজ দায়িত্ব কোনোরকম অবহেলা করবে না। সবাইকে ধন্যবাদ।